হৃদ মায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে রয়েছে ৬ষ্ঠতম পর্ব। গল্প পাঠে আছি আমি তারিফ। আমি আর পারছি না ছুঁই, আমাকে রেস্ট নিতে দে, নয়তো মাথা ঘুরে পড়ে যাব রাস্তায়। কথাটা বলেই কারো অপেক্ষা না করে ধূপ করে বসে পড়লাম রাস্তায় ঘাসের উপর। বড্ড ক্লান্তিতে শরীর নেতিয়ে যাচ্ছে আমার। এতক্ষণ যাবৎ মাথার উপর প্রখর সূর্যের তাপ নিয়ে হাঁটছিলাম নিরুদ্দেশ গন্তব্যের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা নরসিংদী জেলার বাগিচা এলাকায় অবস্থান করছি। এখানে কেন এসেছি এটা অবশ্য সবার জানা, তাই নতুন করে আর নাই বা বললাম। তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার 4 বান্ধবী, জুই, মাহি, মাইশা, সুমি আর আমি। সবার চোখে মুখে ক্লান্তির চেয়ে হতাশা বেশি, সেই সাথে কাঠপাঠার রোদের অতি গরম। আমাকে পা ছড়িয়ে রাস্তার ঘাসের উপর বসে যেতে দেখে সামনের থেকে দ্রুত এগিয়ে আসলো জুই। সুমিকে সাইড করে আমার সামনে বসে খানিকটা উদ্বিগ্নতায় বলল, তোর বেশি খারাপ লাগছে রিক্তা? মাথা ঘুরছে তোর? পানি খাবি? ক্লান্তিতে মাথা নাড়িয়ে সম্মতি দিলাম, যার অর্থ হ্যাঁ, বেশি খারাপ লাগছে। লাগবেই বা না কেন? অসুস্থ শরীর নিয়ে নরসিংদী এসেছি অচেনা জামাইয়ের ঠিকানা খুঁজতে। বিষয়টা আজব না? সত্যিই আজব। কিন্তু আমার ক্ষেত্রে যেন এসব আজব কারবার একটু বেশি হয়ে থাকে। চট্টগ্রাম থেকে বাসায় এসেছি আজ 8 দিন গিয়ে 9 দিন হলো। 104 ডিগ্রি জ্বর নিয়ে চট্টগ্রাম থেকে বাসায় এসেছিলাম সেদিন। তারপর থেকে আমি আশুগঞ্জে আমাদের বাড়িতে আছি। আজ বিগত 8 দিন হতে চলল আমার অসুস্থ হওয়ার। এখনও পুরোপুরি সুস্থ নই আমি। তারপরেও বান্ধবীদের হাত ধরে চলে আসলাম নরসিংদী জেলার আমার অচেনা জামাইকে খুঁজতে। কোথায় তার খোঁজ পাবো জানি না, তবে হাল ছাড়িনি, এখনও খুঁজে চলেছি। কারণ তার সাথে আমার এখানেই কোথাও দেখা হয়েছিল, তাই আমার বিশ্বাস তার ঠিকানা এখানে পেয়ে যাব। তাছাড়া এখানে এসে স্থানীয় লোকদের জিজ্ঞাসা করতে করতে একটা কাজী অফিসে গিয়ে পৌঁছেছিলাম। সেখানে আমার বিয়ে পড়ানো ওই বৃদ্ধ লোকটি ছিলেন না। ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম তারা আমাকে 1.5 বছর আগে সেদিন রাতে ওই অপরিচিত লোকটার সাথে বিয়ে দেননি। নিরাশ হয়েছিলাম আমরা সবাই। তবে লোকটা আমাদের আরও একটা কাজী অফিসের ঠিকানা দিয়ে বলেছে সেখানে খোঁজ করতে। এখন সেই ঠিকানা অনুযায়ী হাঁটছিলাম আমরা, কিন্তু পথের মধ্যে ক্লান্তিতে বসে পড়লাম রাস্তায়। বড় বড় শ্বাস নিতে নিতে মুখের নেকাব মাথার উপর তুলে দুর্বল গলায় বললাম, পানি দে জুই, পানি খাবো। আমার অসুস্থতা দেখে মাইশা, মাহি, সুমি 3 জনই আমাকে গোল করে দাঁড়ালো চারপাশে। গায়ে সবার বোরকা পরিহিত। মাইশা, সুমি নিজেদের বোরকা পরলেও আমি, জুই আর মাহি পরেছি আমাদের আম্মুর বোরখা। বয়স্ক মায়ের বোরখা আমাদের মতো মেয়েরা পরলে যেমন দেখাবে তেমনই লাগছে আমাদের। আচ্ছা যাই হোক, নিজেদের সেফটির জন্য এই বোরখা পরে বাসা থেকে বের হয়েছিলাম সকাল 7টার বাসে। আমাদের সবার পরিবার জানে আমরা সবাই সুমিদের বাসায় যাচ্ছি, আর সুমির বাসায় জানে ও আমাদের বাসায় এসেছে আমাকে দেখতে। যেহেতু আমি অসুস্থ এজন্য। মূল কথা হলো আমরা সবাই যার যার বাসায় মিথ্যা বলে বের হয়েছি নরসিংদীর উদ্দেশ্যে। সকাল 7টায় বের হয়েছিলাম আর 11টার মধ্যে নরসিংদী বাগিচা এলাকায় বাজারে পৌঁছে গেলাম। এখান থেকে কাজীর সন্ধান করে একটা কাজী অফিসে পৌঁছেছিলাম। সেখান থেকে নিরাশ হয়ে অন্য কাজীর ঠিকানায় যেতে গিয়ে পথের মধ্যে আটকে বসলাম, কারণ আমার অসুস্থ লাগছে। তাই মনে হচ্ছে গায়ের জ্বর আবারও উঠবে। কিন্তু এই মুহূর্তে আমি গায়ের জ্বর থেকে মনের অসুস্থতা একটু বেশি অনুভব করছি। আর তার কারণ হলো আমার ওই অচেনা স্বামীকে নিয়ে। লোকটাকে যত খুঁজতে যাচ্ছি ততই যেন তাকে হারিয়ে ফেলছি। কোনো মতেই যেন লোকটার নাগাল আমি পাচ্ছি না হাত বাড়িয়ে। এতে যেন আমার মনের অস্থিরতা কাজ করছে আরও বেশি লোকটার সন্ধান পাওয়ার জন্য। জানি না এই ঠিকানায় গিয়েও যদি লোকটার খোঁজ না পাই তাহলে কি হবে। আমার মনের অস্থিরতাটা এই মুহূর্তে কাউকে বলতে পারছিলাম না, কারণ আমি ওদের বললে ওরা সবাই আমার উপরে ক্ষেপে যাবে। কিন্তু আমি কি করব? ওদের আমার সামনে বারবার রিক্তার জামাই নিয়ে আলোচনা করতে শুনে এখন ওই লোকটাকে আমি সত্যিই মিস করছি। আমার মনে হচ্ছে আমি বড় ভুল করে ফেলেছি।
আমার উচিত হয়নি সেদিন অচেতন স্বামীকে বিছানায় ফেলে পালিয়ে আসাটা। একটু অপেক্ষা করতাম লোকটার সজাগ হওয়ার জন্য, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না আমায়। আমার মন বিচলিতের দীর্ঘ নিঃশ্বাস ফেলতে জুঁই পানির বোতলটা আমার দিকে এগিয়ে দিল। আমি বোতলটা উপরে তুলে ঢক ঢক করে অনেকটা পানি খেয়ে নিলাম। মাইশা হাতে থাকা কাগজে দ্বিতীয় কাজী অফিসের ঠিকানাটায় চোখ বুলিয়ে আশেপাশে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, এই দুপুরে কই যামো? অচেনা এলাকায় শালার বুইড়া কাজী বাড়ি খুঁজতে? ধুর, সন্ধ্যার আগে আগে যদি আমার বাড়িতে না পৌঁছাই তাহলে সবাই ধরা খেয়ে যাব। শালার দুলাভাই খোঁজার মিশন এখনও অল্পই হয় নাই। এত তাড়াতাড়ি গল্প শেষ হলে চলবে না। এই ঋতু, শরীরে একটু জোর লাগাতো বোন। এই তো একটু সামনে বাজার দেখা যাচ্ছে, ওখান থেকে কারো কাছে এই অ্যাড্রেসটা জিজ্ঞেস করে রিক্সা নিব। বেশি লেট হবে না, জাস্ট একটু কষ্ট করা লাগবে। যেতে পারবি? মাইশার যুক্তিতে কেউ বাধা দিল না, কারণ মাইশার কথাগুলো আসলেও সত্যি। এখানে বসে থাকা মানেই নিজেদের কাজে দেরি করা। আমি বলে অসুস্থ শরীর নিয়ে উঠে দাঁড়াতে জুই আর মাহি দুজন আমাকে দুই দিক থেকে ধরল। তারপর যতটা পারি দ্রুত হেঁটে একটা অটোরিকশা নিয়ে চললাম 5 জন কাজী অফিসের উদ্দেশ্যে। ভাগ্য ভালো থাকায় সেই অটোরিকশাওয়ালা মামা চিনত আমাদের দেওয়া কাজী অফিসের ঠিকানাটা। প্রায় 20 মিনিটের পথ পাড়ি দিয়ে পৌঁছালাম ছোটোখাটো একটা কাজী অফিসের সামনে। দেখতে মোটামুটি ভালোই ছিল। আমরা সবাই অটোরিকশার ভাড়া মিটিয়ে কাজী অফিসের সামনে দাঁড়াতেই অতি উৎসাহের সহিত মাহি পাশ থেকে আমার হাত চেপে ধরে বলল, ঋতু, দেখ তো, এটাই কি সেই কাজী অফিস যেখানে তোর বিয়ে হয়েছিল? আমি গোল গোল চোখে আশপাশটা ভালো করে দেখে কিছুই চিনতে পারলাম না। চিনব কিভাবে? 1.5 বছর আগে রাতে এসেছিলাম এইখানে, তাই দিনের আলোয় সব কিছু বোঝা মুশকিল। তাই আমি ধীর গলায় বললাম, কিছু বুঝতে পারছি না, এটা সেই অফিস কিনা? আমার কথায় জুই বলল, আচ্ছা চল ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। তৎক্ষণাৎ উত্তর করল মাহি, চল চল। পরপর 5 বান্ধবী মিলে কাজী অফিসে ঢুকতে দেখলাম একটা হালকা পাতলা গঠনের লোক সাদা কাবলি পরে টেবিলের উপরে মোবাইল রেখে চেয়ারে বসে মনোযোগ সহকারে ওয়াজ শুনছে। একত্রে আমাদের 5 বান্ধবীকে ঢুকতে দেখে চমকে উঠে থতমত খেয়ে যান তিনি। ছোটোখাটো রুমের কাজী অফিসটা পুরো খালি। বোঝাই যাচ্ছে আজ তাদের কোনো কাজ নেই, হয়তো আজ কোনো বিয়ের ফাংশন হাতে ছিল না, তাই অফিসে অবসর সময় পার করছে ফোন চালিয়ে তিনি। আমাদের 5 বান্ধবীকে দেখে অভিনব দ্রুত ফোন বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে সালাম দিয়ে প্রথমে জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম। জি, আপনারা কি বিয়ে করানোর জন্য এসেছেন নাকি তালাকের পরামর্শে? জড়তায় আমরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম, কিন্তু মাইশা আমাদের সবাইকে আশ্বস্ত করে সাহসিকতার সঙ্গে এগিয়ে গেল লোকটার সম্মুখে এবং বলল, জি ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা আপাতত আপনার কাছে তালাকের পরামর্শের জন্যই এসেছিলাম। আসলে আপনাদের এখান থেকে 1.5 বছর আগে 2017 সালের নভেম্বরের 3 তারিখে আমার এক কাজিন বোনের বিয়ে হয়েছিল। এখন ওরা ছাড়াছাড়ি চায়, কিন্তু আমাদের বোনের কাছে কাবিননামার কোনো কপি নেই। সেজন্য আপনাদের কাছে টাকা দিয়ে পাঠিয়েছে আমাদের বোনের কাবিননামার একটা কপি নেয়ার জন্য। আপনি প্লিজ একটু কষ্ট করে 2017 সালের নভেম্বরের দিন তারিখটা বিয়ের তালিকাটা চেক করে আমাদের সেই কাবিননামার একটা কপি দিতে পারবেন প্লিজ? কাজী লোকটা বাঁকা চোখে আমাদের দিকে তাকালেন। হয়তো মাইশার কথা একটু বিশ্বাস করেছে এজন্য। লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, আমাদের বসতে বলে পাশের রুমে গেল, আর 5 মিনিট পর ফিরে এলো মোটা তাজা একটা রেজিস্টার খাতা নিয়ে। আমাদের সবার চোখে মুখে তখন আশার আলো ঝলমল করছিল খাতাটা দেখে। লোকটা আমাদের সামনে খাতা খুলে বসতে বসতে বলল, যার কাবিননামা লাগবে সে কন্যার নাম কি? ঝটপট উত্তর করল মাহি, জি, রিক্তা ইসলাম মায়া। কাজী আর কোনো প্রশ্ন করলেন না, শুধু মনোযোগ সহকারে 2017 সালের নভেম্বরের 3 তারিখ ধরে রিক্তা ইসলাম মায়া নামের আমার কাবিননামাটা খুঁজতে লাগলেন। এর ফাঁকে মাহি কাজী সাহেবকে আমার নামটা বলে আমাকে খেঁচিয়ে বলল, ঋতু, আমি নামটা ঠিকঠাক বলেছি তো? না মানে তুই এই নামেই বিয়েটা করেছিস নাকি অন্য কোনো নামে? না, এই নামেই করেছি। তার মানে আমি তোর নামটা ঠিকঠাক বলতে পেরেছি, তাই তো? আরে বাহ, দারুণ তো, আন্দাজে বক মেরে ফেললাম।
মাহির কথার অর্থ না বুঝে কপাল কুঁচকে তাকাতেই মাহি ফের বলল, ও আচ্ছা, ভালো কথা। ঋতু, দেখতো এই লোকটাই কি ছিল সেদিন রাতে তোকে বিয়ে দেওয়া কাজীটা? মাহির কথায় চোখ ছোট ছোট করে তাকালাম আমার সম্মুখে বসা কাজীর দিকে। 1.5 বছর আগে স্বামীর চেহারাটা মনে রাখতে পারিনি, সেখানে বিয়ে পড়ানোর কাজীর চেহারাটা কিভাবে মনে রাখবো? তারপরও আমার যতটুকু স্মরণ আছে, সেদিন রাতে আমাদের বিয়েটা দিয়েছিলেন একটা মোটাতাজা, বেশ বয়স্ক, লাল দাড়িওয়ালা বৃদ্ধ লোক, ওনার নিজের বাড়িতে, কোনো কাজী অফিসে নয়। আমি অসম্মতি দিয়ে বললাম, না, ইনি সেই কাজী নন। আমাকে যে বিয়ে দিয়েছিল সেই লোকটা অনেক বয়স্ক বৃদ্ধ লোক ছিল। আমার কথায় মুহূর্তে চুপ হয়ে যায় মাহি। খানিকটা ভেবে বলল, আমার মনে হয় ওই লোকটা ওই বৃদ্ধ কাজীর ছেলে হবে। আমি এবার অসম্মতি দিয়ে বললাম, না, এই লোকটা ওই বৃদ্ধ কাজীর ছেলে নয়, কারণ আমাকে বিয়ে দেওয়া বৃদ্ধ কাজীর একটাই ছেলে ছিল, যে সেদিন আমাদের উপকার করেছিল নিজের বাসায় আশ্রয় দিয়ে। সেই লোকটা এই লোক নয়। মাহি এবার নড়ে চড়ে বসল, চোখে মুখে হতাশা দেখা গেল ওর। খানিকটা দ্বিধা নিয়ে বলল, তাহলে আমার মনে হয় এই লোকটা এই অফিসের স্টাফ হবে। মাহির কথায় ভরসা পাচ্ছিলাম না আমি। তারপরও ছোট করে উত্তরে বললাম, হবে হয়তো। থমথমে পরিবেশে আমরা সবাই কাজী লোকটার দিকে তাকিয়ে আছি, যে কিনা একের পর এক পৃষ্ঠা উল্টিয়ে আমার কাবিননামা খুঁজে চলছে। ওনার পৃষ্ঠা উল্টানো দেখে বুঝলাম উনি ইতোমধ্যে কয়েকবার করে রেজিস্ট্রি খাতা ঘাটিয়ে ফেলেছেন আমার কাবিননামাটা খুঁজতে। অবশেষে তিনি রেজিস্টার খাতা বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে বলল, দুঃখিত, 2017 সালের নভেম্বরের 3 তারিখের কোনো কাবিননামা নেই এখানে, কারণ এই তারিখের আমাদের কাজী অফিস খোলা হয়নি। আমি এখানে নতুন স্টাফ, তাই একটু খাতাটা চেক করে নিলাম। কারণ আমাদের এই কাজী অফিসটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে বিগত 1 বছর 5 মাস আগে, মানে বরাবর 2018 সালের জানুয়ারি মাসে খোলা। আপনারা 2017 সালের নভেম্বরের 3 তারিখের কাবিননামা খুঁজছেন, তার মানে এই অফিস প্রতিষ্ঠিত হওয়ার আরও 2 মাস আগে আপনার বোনের বিয়ে হয়েছিল। এর মানে আপনারা ভুল ঠিকানায় এসেছেন। আপনার বোনের হয়তো অন্য কোনো কাজী অফিস থেকে বিয়ে হয়েছিল, এখান থেকে নয়। আকাশ ভেঙে পড়ল, এমন একটা থমথমে অবস্থায় বসে আছি আমরা সবাই, হতাশায় হতবাক সবাই। কারো মুখে কোনো কথা আসছে না। এই নিয়ে পরপর 2টা কাজী অফিসের চক্কর কেটে ফেললাম কাঙ্ক্ষিত কাজীর আশায়, কিন্তু সেই কাজীর বাড়ির সন্ধান পাওয়া গেল না এখনও। সবাই থমথমে ভাবে রেশ কাটিয়ে ঝুই বলল, আচ্ছা, এর আগে কি আপনারা নিজেদের বাসায় বিয়ে পড়াতেন? আপনাদের বাসার কি কোনো রেজিস্টার খাতাপত্র আছে কি না একটু দেখবেন প্লিজ। জুয়ের অধৈর্য গলায় কাজী চোখ ঘোরালো সেদিকে। তিনি জুয়ের ব্যাকুলতা বুঝে বলল, আমাদের এর আগে মসজিদ ব্যতীত অন্য কোথাও বিয়ে দেওয়া হয়নি, আর এটাই আমাদের একমাত্র পুরাতন রেজিস্টার খাতা। এর বাহিরে আমাদের অন্য কোনো রেজিস্টার খাতা নেই। ও, তাহলে মনে হয় আমরাই ভুল ঠিকানায় চলে এসেছি। এক ঘুমট হতাশা ছেয়ে গেল সবার মাঝে। আমাদের নিরাশা যেন চারপাশ থেকে ঘেরা। জুই চুপ হয়ে যেতে মাইশা বলল, আচ্ছা, এই কাজী অফিসের বাইরে কি আর কোনো কাজী অফিস আছে আশেপাশে? আছে। এই এলাকার পশ্চিম দিগন্তে সৈয়দ কাজীর অফিস আছে, আপনারা সেখানে খোঁজ করে দেখতে পারেন। আমরা সেখান থেকে এসেছি মাত্র, ওরাই আমাদের এখানের অফিসের ঠিকানা দিয়েছে। ওদের কাছেও আমাদের কাঙ্ক্ষিত কাবিননামা পাইনি। তাহলে দুঃখিত, আর কোনো কাজী অফিস নেই এই এলাকায়, আপাতত এই দুটোই আছে। আপনারা হয়তো ভুল এলাকায় এসেছেন মনে হয়। একরাশ হতাশা নিয়ে উঠতে চাইল সবাই, কিন্তু আমি উঠলাম না। কারণ আমাকে যে ওই দিন রাতে বিয়ে দিয়েছিল ওই কাজীর নামটা না জানলেও ওনার ছেলে হাফেজ সাহেবের নামটা ঠিকই মনে আছে আমার। উনি আমাদের সেদিন রাতে সাহায্য করেছিলেন। হয়তো এখন ওনার নামটা বললে বাকি পরিচয়টা পেয়ে যাব। তাই আমি প্রশ্ন করে বললাম, আচ্ছা, আপনি হাফেজ সাহেব নামে কাউকে চেনেন এই এলাকায়? আমাদের কথায় সবাই উঠতে গিয়ে উঠল না, বরং কৌতূহলী চোখ ঘোরালো আমার দিকে। কাজী সাহেব আমার প্রশ্নে তিনিও একটা প্রশ্ন করলেন আমাকে। কোন হাফেজ সাহেবের কথা বলছেন আপনি? কোন পাড়ার হাফেজ? কোন পাড়ার উনি আপাতত সেটা বলতে পারবো না, তবে ওনার বাবাও মানুষের বিয়ে পড়ান। কাজী টাইপের মানুষ ছিলেন ওনার বাবা। আমার কথায় উনি দ্রুত সম্মতি দিয়ে বললেন, আচ্ছা আচ্ছা, আপনি কাজী মোল্লা হুজুরের কথা বলছেন? মসজিদের ইমামতি করতেন যে, ওনার কথা বলছেন না?
সঠিক জানি না এই লোকটাই কিনা, তারপরও শেষ আশা মনে নিয়ে সম্মতি দিয়ে বললাম, জি উনি। ওনার বাসার অ্যাড্রেসটা দেওয়া যাবে? জি অবশ্যই, আমি এখনই অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। তবে এখান থেকে বেশ দূরে নয় হুজুরের বাড়ি, 5 মিনিট পথ গেলেই সামনে পেয়ে যাবেন হুজুরের বাড়ি। জি আচ্ছা, ধন্যবাদ। লোকটার থেকে কাগজের টুকরোয় ঠিকানা নিয়ে উঠে দাঁড়ালাম। আমার সাথে সাথে বাকিরা উঠে দাঁড়ালো। সবার চোখে মুখে কৌতূহলের তীক্ষ্ণতা। হয়তো জানতে চাচ্ছে আমি কাজীর নামটা এতক্ষণ যাবৎ ওদেরকে কেন বললাম না। আসলে নামটা আমার নিজেরও স্মরণে ছিল না, আন্দাজে ঢিল মারলাম আর কি। এবার আন্দাজ করাটা সত্যি কিনা সেটা লোকটার বাড়িতে গিয়ে বুঝতে পারবো। অনেক চেষ্টায় অবশেষে সফল হলাম আমরা। আমাকে বিয়ে দেওয়া সেই কাজী বাড়িতে পৌঁছাতে সক্ষম হলাম। এই মুহূর্তে আমরা সবাই দাঁড়িয়ে আছি সেই হাফেজ সাহেবের বাড়িতে। এই বাড়ি থেকেই আমার বিয়ে হয়েছিল 1.5 বছর আগে সেই অপরিচিত লোকটার সাথে। অবশেষে স্বামী নামক লোকটার পরিচয় পেতে যাচ্ছি বলে বুকের ভিতর অজানা একটা অস্থিরতা কাজ করছে। বুকটা ধুকধুক করে কাঁপছে ক্ষণে ক্ষণে। আমরা হাফেজ সাহেবের বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি। আমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে সুমন নামক হাফেজ সাহেবের বড় ছেলে। এই ছেলেকে আমি আমার বিয়ের রাতে একটু করে দেখেছিলাম হাফেজ সাহেব আর দাদা কাজী মোল্লার পেছনে দাঁড়িয়ে থাকতে। ছেলেটার চেহারাটা মনে ছিল না, তবে এখানে এসে ছেলের কথায় একটু আধটু মনে করতে পারছি। এই মুহূর্তে শুধু যে আমার মনে টানটান উত্তেজনা কাজ করছে এমনটা নয়, সবার মাঝে আমার মতো উত্তেজনা কাজ করছে। আর সেই উত্তেজনা থেকেই সুমন নামক ছেলেটি আমাদের কাছে আসতেই প্রথম প্রশ্নটা করল, মাহি। আমরা অনেক দূর থেকে হাফেজ সাহেবের কাছে এসেছি ভাইয়া, উনি কি বাসায় আছেন? বোরকা পরিহিত আমাদের 5 কন্যার দিকে এক পলক চোখ বুলালো ছেলেটি। এতগুলো মেয়ের সাথে একা একা কথা বলতে বেশ ইতস্তত দেখালো সুমনকে। এজন্য আমাদের থেকে চোখ সরিয়ে তাকালো মাহির দিকে। বিনীত সহিত বলল সুমন, জি না, আবু নরসিংদীতে নেই, উনি রাজশাহীতে আছেন আজ বিগত 2 মাস ধরে। সুমি চট করে প্রশ্ন করে বলল, উনি ওইখানে কি করেন? কবে আসবেন? জি, ওইখানে আমাদের আমবাগানের দেখাশোনা করেন আব্বা, তবে কবে আসবেন বলতে পারছি না। ছেলেটির কথায় জুই বলল, আসলে আমরা অনেক বিপদে পড়ে আপনার বাবার কাছে এসেছিলাম সাহায্যের জন্য। আপনার বাবা আমার ছোট বোনের বিয়ে দিয়েছিলেন 1.5 বছর আগে আপনাদের বাড়িতে, এজন্য ওনার সাথে জরুরি ভিত্তিতে দেখা করতে চাই আমরা। জুয়ের কথায় হালকা কপাল কুঁচকালো ছেলেটি। তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের সবাইকে এক পলক দেখে বলল, বিয়ে পড়ানোর কাজ তো আমার আব্বা করতো না, দাদা করতো। আপনার বোনের বিয়ে যদি আমাদের বাড়িতে হয়ে থাকে তাহলে সেটা আমার দাদাভাই দিয়েছিলেন হয়তো, আমার আব্বা না। ছেলেটির কথায় তৎক্ষণাৎ স্মরণে আসলো সে বৃদ্ধা কাজী সাহেবের কথা। হ্যাঁ, উনি আমাদের বিয়ে দিয়েছিলেন, ওনার ছেলে নয়। তাই আমি ঝটপট উত্তরে বললাম, হ্যাঁ আপনার আব্বা নয়, আপনার দাদাই ছিলেন আমাদের বিয়ে দেওয়া কাজী সাহেব। উনি কোথায়? ওনাকে ডাকুন একটু প্লিজ। বিষণ্ণ হয়ে ছেলেটি আমার দিকে চমকে তাকালো। আমার হুটহাট কথায় যেন ছেলেটি চমকে গেল। আমার বান্ধবীরাও চমকেছে একটু। আমি এমনভাবে নিজের বিয়ের বিষয়টা ফাঁস করে দেব ওরা হয়তো ভাবেনি, কারণ এখানে আসার আগে আমাদের কথাই ছিল কেউ যেন ভুলেও না বলে আমি সেই পাত্রী যার কাবিননামা তোড়জোড় করে খুঁজে চলছি আমরা। এই ওয়াদা কেউ ভঙ্গ করেনি, বরং আমি উত্তেজনায় মুখ ফসকে বলে ফেললাম। আমার হুটহাট এই মুখ স্লিপ করার বিষয়টির জন্য না জানি কোন দিন বড় ধরনের বিপদে পড়তে হয় আমার, আল্লাহই জানেন। আমার বান্ধবীদের কড়া দৃষ্টি এড়াতে আমি ছেলেটির দিকে তাকালাম। ছেলেটি বিষণ্ণতা কাটিয়ে বলল, আমার দাদা বেঁচে নেই, উনি আগুনে পুড়ে মারা গেছেন আজ বিগত 1 বছর 4 মাস হয়েছে। সেই থেকেই দাদার কাজী অফিসটা বন্ধ। সুমন নামক ছেলেটির কথায় মাথা চক্কর দিয়ে উঠল সবার। তৎক্ষণাৎ হতাশার ঘোর চোখে মুখে ফুটে উঠল। এত কষ্ট করেও কি অবশেষে অচেনা লোকটার পরিচয় পাওয়া যাবে না? এই কাজী সাহেবই চিনতেন আমার স্বামী নামক মানুষটাকে। এখন তিনি মারা গেছেন, এবার কিভাবে পৌঁছাবো ওই লোকটা অবধি? হতাশায় যখন আমার গলা ধরে আসছিল কষ্টে, তখন মাইশা আশার আলো জ্বালিয়ে প্রশ্ন করল ছেলেটাকে। বলল, আপনার দাদা বেঁচে নেই, কিন্তু ওনার কাজী অফিসের কাগজপত্র তো এখনও রয়েছে তাই না? ওখানে নিশ্চয়ই বিয়ের পুরাতন রেজিস্টার খাতাগুলো আছে।
আসলে আমাদের 2017 সালের নভেম্বরের 3 তারিখের বিয়ে পড়ানোর সকল তালিকাগুলো লাগবে। এই তারিখে আপনাদের বাড়িতে রিক্তা ইসলাম মায়া নামক একটি মেয়ের বিয়ে দিয়েছিলেন আপনার দাদা। এই মেয়েটি আমার বান্ধবী। ওর কাবিননামাটা আমাদের প্রয়োজন। আপনি কি একটু কষ্ট করে আপনার দাদার অফিসের পুরনো রেজিস্টার খাতা কেটে আমাদের সেই কাবিননামার একটা ছবি দিতে পারবেন? আসলে আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম এখানে। প্লিজ আমাদের আশা ভাঙবেন না। কষ্ট করে আমাদের একটু সাহায্য করুন। রিক্তা ইসলাম মায়া নামক কাবিননামা খুঁজে দিয়ে প্লিজ। মাইশার সহজ কথায় যেন এক আকাশ সমান চমকে উঠল ছেলেটি। মাইশার কথা শেষ হতে না হতেই তুমুল গতিতে আমার দিকে তাকিয়ে বলল, আপনি সেই মেয়ে যার উদ্দেশ্যে কিছুদিন আগে কিছু লোক এসেছিল আমাদের বাড়িতে। তারাও আপনাদের মতো করে একই তারিখের কাবিননামার কাগজটার খোঁজ করছিল। উনি সম্ভবত আপনার স্বামী হবেন, আবার নাও হতে পারে, কারণ লোকটার সাথে আরও দুজন মানুষ ছিল, একই কালো পোশাক পরিহিত বডিগার্ড টাইপের। তাই ঠিকঠাক বলতে পারছিলাম না কোন লোকটা আপনার স্বামী হবে। ছেলেটির কথায় এবার আমাদের মাথায় আকাশ ভাঙল। সর্বনাশ, সেই অচেনা লোকটা আমার খোঁজ করছে। কিন্তু কেন? আমাকে দিয়ে তার কি প্রয়োজন? নিশ্চয়ই খারাপ কোনো মতলব হতে পারে। ভয়ে আমার কলিজা শুকিয়ে কাঠ। সেই সাথে তুমুল উত্তেজনা দেখালেও আমার একজন বান্ধবীর মুখে। ওরা একে একে ছেলেটিকে প্রশ্ন করতে লাগলো। প্রথমে মাহি বলল, আপনি কি ওনাদের কাবিননামার কাগজটা দিয়ে দিয়েছেন? না, দেইনি। কারণ? ছেলেটিকে বলতে না দিয়ে তাড়াহুড়ো করে সুমি বলল, ভেরি গুড, দেননি। যান, এবার কাবিননামার কাগজটি আমাদের জন্য নিয়ে আসুন। যান যান। আমাকে দেখিয়ে ছেলেটি বলল, ওনার কাবিননামার কাগজটি আমার কাছে নেই। সেটা তো। আবারও ছেলেটিকে বলতে না দিয়ে মাইশা বলল, নেই মানে? কাবিননামার কাগজ দিয়ে আপনি কি করেছেন? কাজী অফিসে না বিয়ের কাবিননামার একটা কাগজ থাকে? তাহলে আপনাদের কাছে থাকবে না কেন বলুন তো? সবার এত এত প্রশ্নে ছেলেটি এবার বেশ বিরক্ত হয়ে বলল, প্লিজ আমাকে বলতে দিন। আপনারা সবাই এত প্রশ্ন করলে আমি উত্তর দেব কিভাবে? জুই সবাইকে থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি বলুন ভাইয়া, আমরা আপনার কথা শুনছি। ছেলেটি বলতে লাগলো, আসলে আমাদের অফিসে ইলেকট্রিক শর্ট সার্কিট হওয়ায় হঠাৎ করে একদিন আগুন লেগে যায়। সেই আগুনে আমার দাদাভাই সহ অফিসের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। কিছুই বাঁচাতে পারিনি। এজন্য মূলত আপনাদের এই মুহূর্তে সাহায্য করতে পারছি না, কারণ আমাদের কাছে কিছুই নেই। এই একই কথা আমি সেদিন ওই লোকগুলোকেও বলেছিলাম। 3টা লোক এসেছিল আর আমাকে আপনার বিয়ের কাবিননামাটা দিতে বলেছিল। আমি কাবিননামাটা দিতে না পারায় আপনার তথ্য চাচ্ছিল আমার কাছে। আপনি আমাদের পরিচিত কেউ হন কিনা বা আপনি এখনও কাবিননামা খুঁজে এখানে এসেছেন কিনা এসব প্রশ্ন করেছিল। আমি না করেছিলাম সেদিন, কারণ আপনি এতদিনের মধ্যে কখনো আসেননি তাই। কিন্তু আজ আপনি আসবেন আমিও ভাবতে পারিনি। এমনটা হবে জানলে আমি তাদের নাম্বার রেখে দিতাম, কল করে বলতাম আপনারা এখানে এসেছেন। আসলে আমি যতদূর বুঝলাম তারাও আপনাকে খুঁজছে, আপনারাও তাদের খুঁজছেন, কিন্তু কেউ কারো খোঁজ পাচ্ছে না। ছেলেটির কথায় জুই বলল, আপনার কাছে ওনাদের কোনো তথ্য আছে? ওনারা কোথাকার মানুষ, নাম কি তাদের, এমন কোনো তথ্য আছে আপনার কাছে? দিতে পারবেন? জি না, পারবো না। লোকগুলোকে আমি চিনি না। তাছাড়া সবার মুখে মাস্ক পরা ছিল, তাই কাউকে চেনার উপায় ছিল না আমার। তবে ওনাদের কথায় বুঝলাম ওরা ঢাকার মানুষ হবে, হয়তো কারো পাঠানো লোকেরা। পোশাক দেখে আমার তাই মনে হয়েছিল। হতাশার উপর হতাশ হচ্ছিলাম আমরা সবাই। সেই হতাশা নিয়ে জুই আবারও বলল, আচ্ছা, ওর যেদিন বিয়ে হয়েছিল সেদিন রাতে ওর স্বামীকে নিশ্চয়ই আপনি দেখেছেন, নামটাও শুনেছেন। আমাদের নামটা বলতে পারবেন একটু? সবার কৌতূহলী চোখ ছেলেটির দিকে তাক করা, কিন্তু ছেলেটি ইতস্তত চোখে আমার দিকে এক পলক তাকিয়ে বলল, আসলে সেদিন ঘুমের ঘোরে ছিলাম আমি, এজন্য ঠিকঠাক বর বউ কাউকেই দেখিনি। বরের নামটা সেদিন রাতে শুনলেও এখন আমার মনে নেই, অনেক আগের কথা তো তাই। তাছাড়া সেদিন রাতের পর সকালে উঠে আমি কাউকে দেখতে পাইনি। মেয়েটি নাকি রাতে স্বামীকে রেখে পালিয়ে গিয়েছিল, এমনটা শুনেছিলাম আব্বার মুখে। বাকিটা আমার আব্বা বলতে পারবেন ভালো। তিনি আপনার বোনকে আমাদের বাসায় নিয়ে এসেছিল। জুই আবার প্রশ্ন করে বলল, আপনার বাবা নিশ্চয়ই ওই ছেলেকে চিনবেন, রাইট? জি, আব্বা চেনেন ওনার স্বামীকে। আব্বার মুখে শুনেছিলাম লোকটা নাকি অনেক প্রভাবশালী, ওনাকে নাকি সবাই এক নামে চেনেন ও ভয় পায়। তাড়াহুড়োয় সুমি প্রশ্ন করে বলল, কেন ভয় পায়? কেন? উনি কি সন্ত্রাস টাইপের লোক নাকি? সুমির প্রশ্নে ছেলেটি আমার দিকে তাকালো, ইতস্ততভাবে বলল,
হবে হয়তো, আমি সঠিক জানি না, আব্বা জানেন। জুই বলল, আচ্ছা, আপনার আব্বা আসবেন কবে বলতে পারবেন? জি, আমার আব্বা এখন আসবেন না, এখন আমের সিজন। এই সিজনের আম বিক্রি করে আব্বা রাজশাহী থেকে বাড়িতে আসবেন, এর আগে না, আরও মাস 2-1-এর ব্যাপার। দরজা ঠেলে হৃদের অফিসে প্রবেশ করলো আসিফ। হাতে এক টুকরো কাগজে নাম্বার লেখা। হৃদ অফিসিয়াল গেট আপে ল্যাপটপের সামনে বসা। আসিফকে কক্ষে প্রবেশ করতে দেখেও চোখ উঁচিয়ে তাকালো না হৃদ, মনোযোগ সব ল্যাপটপের টাইপিং করা নিয়ে। আসিফ হৃদের মনোযোগ বুঝে খানিকটা দ্বিধা করলো কিছু বলতে। কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদের দৃষ্টি আকর্ষণ করতে হাতের এক টুকরো কাগজটা টেবিলের উপর রেখে হৃদের দিকে বাড়িয়ে দিতে দিতে ইতস্তত গলায় বলল, ভাই, কোনো কাজ হয়নি। নরসিংদীতে আমাদের লোক পাঠিয়েছিলাম কয়েকদিন আগে, তারা খোঁজ চালিয়েও ভাবির কোনো তথ্য জোগাড় করতে পারেনি, কারণ কাজী সহ ওনার অফিসের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আরও 1.5 বছর আগে, তাই আপনাদের বিয়ের কাবিননামাটাও পাওয়া যায়নি। দ্বিতীয় কথা হলো, ভাবিকে সে বাড়ির কেউ চেনেন না, কেউ জানে না মেয়েটি কে ছিল যার সাথে আপনার সেই রাতে বিয়ে হয়েছিল। বলতে গেলে একদম অপরিচিত মানুষ ছিল ভাবি। আসিফের দীর্ঘ কথায় হৃদের হাত থেমে যায় ল্যাপটপের কিবোর্ডে। চোখ উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। ল্যাপটপের কাজ রেখে আসিফের বাড়িয়ে দেওয়া কাগজটার দিকে ভ্রু উঁচিয়ে তাকাতে আসিফ হৃদের মনোভাব বুঝে ফের বলল, ভাই, এখানে কাজী সাহেবের ছেলে হাফেজ সাহেবের নাম্বার আছে। এই লোকটার সাথে কথা বলে হয়তো ভাবির সম্পর্কে কিছু জানা গেলেও যেতে পারে, এজন্য মূলত লোকটার নাম্বার আনতে বলেছিলাম আমাদের লোকদের। হৃদ আসিফের কথার কোনো উত্তর দিল না, বরং হাত বাড়িয়ে এক টুকরো কাগজ নিজের হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নাম্বারের উপর চোখ বুলিয়ে চেয়ারে গা এলিয়ে দিল। নাম্বারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আসিফের উদ্দেশ্যে বলল, তোর ভাবির লুকোচুরি খেলাটা আমার ভালো লাগছে আসিফ। তোর ভাবিকে যত খুঁজতে যাই ততই সে আমার হাতের বাইরে যাচ্ছে, এতে আমার ইন্টারেস্ট আরও বাড়ছে। তুই তো জানিস নিষিদ্ধ জিনিসের প্রতি আমার কতটা আকর্ষণ। যা তো, এই নাম্বারের লোকটাকে তুলে নিয়ে আয়, লোক পাঠা। আসিফ হাত বাড়িয়ে হৃদ থেকে হাফেজ সাহেবের নাম্বারটা নিতে নিতে সম্মতি দিয়ে বলল, জি ভাই, কাজ হয়ে যাবে। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।